এত যে অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই জেহাদি বাচ্চাদের সব উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি বাচ্চাদের উস্কানি দিচ্ছেন এবং বলছেন যে যাও রাস্তায় বেরো, রাস্তায় বেরিয়ে সনাতনীদের উপরে আক্রমণ করো। ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখুন না। সনাতনী সমাজ তাদের সহনশীলতা থাকতে পারে, কিন্তু তারা কাপুরুষ তো নয়। তারা সনাতনী সমাজ জানে এটাকে কিভাবে মোকাবেলা করতে হবে। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময় তৃণমূলকে হারানোর জন্য। উনি মুসলিম লীগ করেন না কি লীগ করেন এটা তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তো ঠাকুরগড়ে কে আমি কলা খাইনি এই ধরনের ব্যাপার হয়ে গেল। নিজে নিজেই বলে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর আশপাশে যেগুলো ছিলেন দেখবেন সব ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে আর চিৎকার করছে। কেউ চেয়ার টেবিল ভাঙছে, কেউ এ করছে। জ্যোতিপ্রিয় লোককে দেখা যাচ্ছে হাত এরকম গুটিয়ে তেড়ে যাচ্ছে। আশিস ব্যানার্জিকে দেখা যাচ্ছে সোয়ারের পিপ বলে চিৎকার করছে। তো এই তো একটা বিশৃঙ্খলার পরিস্থিতি। বিধানসভাটা যেন ওদের মানে বাপ 14 পুরুষের আড্ডাখানার জায়গা হয়ে গেছিল সেই সময়। ভিডিওটা দেখলে মনে হবে যে যা পারছে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনাতেই উস্কানি দিচ্ছেন। মুখ্যমন্ত্রী যতই বলুন ব্রাহ্মণবাড়ির মেয়ে, কিন্তু মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ একজন জেহাদির থেকে কোনো অংশে কম না। তোমারই ওই ধর্মনিরপেক্ষতার মুখে যে ধর্মনিরপেক্ষতা করতে গেলে শুধুমাত্র মোল্লাদের মাথায় তুলে নিয়ে নাচতে হবে, সেই ধর্মনিরপেক্ষতার মুখে জুতো মারি। এই রাজ্যে আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই সমস্ত জঙ্গি কার্যকলাপ যারা চালাচ্ছে, যারা জিহাদি শক্তি যারা চালাচ্ছে, তাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েন্ট 1 স্টেপ অ্যাহেড। এদের সাথে আমার সম্পর্ক আছে এটা দেখাতে। আমরা তো এই কথাগুলো বলিনি, আগ বাড়িয়ে বলার কি দরকার আছে, সবাই জানে তো। তার কারণ হচ্ছে এই রাজ্যে দেখুন, এই মুর্শিদাবাদ থেকে যে জঙ্গিটা ধরা পড়লো, তার ভোটার লিস্টে নাম উঠে আছে। এখান থেকে জঙ্গিদেরকে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যটাকে জঙ্গিদের জন্য মুক্তাঞ্চল বানিয়ে রেখে দিয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় ছুটখাটদের সাথে যোগাযোগ রাখবে না, রাখবে তো বড় মাথাদের সাথে যোগাযোগ রাখবে। তো এখন এই ব্যাপারগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খামোখা জলঘোলা করছেন। এই কদিন পরে যখন প্রাক্তন হবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তদন্ত হবেন এবং ওনাকে জেলে যেতে হবে এর জন্য। আর উনি মুসলিম লীগ করেন না কি লীগ করেন এটা তো বাংলার মানুষ দেখতে পাচ্ছে। বিধানসভাতে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে বিশৃঙ্খলা হয়েছে একটা কলেজে, এবং সেখানে দাঁড়িয়ে বিরোধী দল সেই নিয়ে যখন প্রস্তাব আনছে, সরকার রেড়ে করে উঠছে, বলতে দেবে না বিরোধী দলনেতাকে। কালকে মুখ্যমন্ত্রী বলছেন একটা সম্প্রদায় যদি রাস্তায় নেমে পড়েন আপনি সামলাতে পারবেন তো। তো মুখ্যমন্ত্রী এই ধরনের উস্কানিমূলক বক্তব্য থেকেই তো পরিষ্কার মুখ্যমন্ত্রী কি বা মুখ্যমন্ত্রী কাদের সাথে মেলামেশা করেন। খুব দুর্ভাগ্যজনক। আবার কালকে আবার বলেছে আমি ব্রাহ্মণবাড়ির মেয়ে, সেটা তো আরও দুর্ভাগ্যজনক। একজন ব্রাহ্মণবাড়ির মেয়ে হয়ে মাথায় হিজাব পরে ওই নামাজ পড়ার দিন। তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এইটা নিয়ে না বেশি কথা বলতে গেলে মুশকিল আছে। ওর বাবা যে অ্যাকচুয়ালি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা যে অ্যাকচুয়ালি কী ছিল এটা খুব মুশকিল ব্যাপার। বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লিখেছে। কোথাও বলছে ব্যবসায়ী ছিল, কোথাও বলছে স্বাধীনতা সংগ্রামী ছিল, কোথাও বলছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিল। আরে ভাই কী ছিল? এটা আমার কথা না, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দীপক ঘোষের বইটা পড়বেন। আমার কাছে বইটা এই যে হাতের কাছেই আছে, এই বইটা মিথ্যাশ্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দীপক ঘোষ লিখেছিলেন মিথ্যাশ্রী। এই মিথ্যাশ্রী বইতে আমি যখন এই বইটা পড়েছি এবং বিভিন্ন জায়গা থেকে ও খুব মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে খুব স্পষ্টত খুব সুন্দরভাবে এই তালিকাটা উনি দিয়েছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মিথ্যা কথার তালিকা বলতে গিয়ে সেখানে স্পষ্টত বলেছে, মিথ্যা কথার তালিকা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কী করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা ছিলেন বিল্ডিং মেটেরিয়াল অর্থাৎ ইট, সুরকি, বালি, চুন, সিমেন্ট ইত্যাদির ব্যবসায়ী। সূত্র কি? মমতা ব্যানার্জির প্রথম আত্মজীবনীমূলক বই উপলব্ধির 23 নম্বর পাতার শেষ প্যারাগ্রাফ, যা প্রথম প্রকাশিত হয়েছিল 1995 সালে। এরকম বিভিন্ন জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার প্রফেশন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথা লিখেছেন। আর এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাবা যতদিন বেঁচে ছিলেন সংসারের অভাব বুঝিনি, বাবা বিল্ডিং মেটেরিয়াল ব্যবসা এই একটা হলো। অথচ প্যারাগ্রাফ 24 দ্বিতীয় প্যারাগ্রাফ, অথচ এই বইয়েরই প্যারাগ্রাফ 24 দ্বিতীয় প্যারাগ্রাফে লিখছেন বাবা গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন। কোথাও বলছেন যে আলটিমেটলি
আবার লিখেছেন, রামপুরহাটে আমাদের দেশে প্রায় 12 বিঘের মতন জমি ছিল, আমার মাকে জোর করে জমি দাদার টাকা বিক্রি করে এই ছেলেকে সব আলটিমেটলি বাবা এক জায়গায় বলছেন শুধু জমি টমি ছিল, পড়াশোনা করিয়েছেন, মা পড়াশোনা করিয়েছেন, কোথাও বলছেন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, কোথাও বলছে বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই করতো, কোথাও বলছে বাবার জমি জমা ছিল, এ ছিল সেগুলো বিক্রি বাট্টা করে হয়েছে। এক একটা জায়গায় এক এক রকমভাবে প্রফেশন ডিসক্রাইব করে। কালকে আবার নতুন বলছে স্বাধীনতা সংগ্রামী ছিল, এতদিনে এটা কোথাও বলেনি, প্রথম বললো স্বাধীনতা সংগ্রামী ছিল। কালকে প্রথম জানতে পারলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা স্বাধীনতা সংগ্রামী ছিল। এটা মানে কোথাও ওর কোনো আত্মজীবনীতে নেই, আর কালকে প্রথম বললেন। যখন যা পারেন বলেন, এটা উচিত জিনিস নয়। তবে বাবা মাকে নিয়ে তো খারাপ কথা বলা উচিত নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাবাকে কালিমালিপ্ত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে কবি, সাহিত্যিক, ছবি আঁকা, এগুলো সব মানুষের তো এত ট্যালেন্ট থাকে না। ওনার বাবার এত ট্যালেন্ট নাই থাকতে পারে, কিন্তু একটা মানুষকে নিয়ে এত কথা বলার কি দরকার আছে? গভর্নমেন্ট কন্ট্রাক্টর ছিলেন, সাপ্লাই করতেন, এই করতেন, জমিদার ছিলেন, আবার বলছেন গভর্নমেন্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন। খুব দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীর আশপাশে যেগুলো ছিলেন দেখবেন সব ছাগলের 3 নম্বর বাচ্চার মতন লাফাচ্ছে আর চিৎকার করছে। কেউ চেয়ার টেবিল ভাঙছে, কেউ এ করছে। জ্যোতিপ্রিয় লোককে দেখা যাচ্ছে হাত এরকম গুটিয়ে তেড়ে যাচ্ছে। আশিস ব্যানার্জিকে দেখা যাচ্ছে সোয়ারের পিপ বলে চিৎকার করছে। তো এই তো একটা বিশৃঙ্খলার পরিস্থিতি। বিধানসভাটা যেন ওদের মানে বাপ 14 পুরুষের আড্ডাখানার জায়গা হয়ে গেছিল সেই সময়। ভিডিওটা দেখলে মনে হবে যে যা পারছে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনাতেই উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার প্রতি কী সম্মান, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রতি কী সম্মান, এটা তো দেখে বোঝা যায়। লোকসভাতে কারিয়া মুন্ডার মুখে তখন ডেপুটি স্পিকার ছিলেন, কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তো এই কি মমতা বন্দ্যোপাধ্যায় সমস্তটা হচ্ছে পিক অ্যান্ড চুজ, সাবজেক্টিভ। উনি যখন অপোজিশনে তখন উনি এগুলো করলে জাস্টিফাইড, উনি যখন শাসক দলে তখন বলবে না আমি তো এগুলো জীবনে করিনি। তখন তো ওনার মতন মানে ওপর থেকে স্বয়ং ফারিস্তা নেমে এসছে। বুকের পাটা থাকলে আমাকে আটকে দেখাক, ঠিক আছে? এটা কি ধরনের মানে বিধানসভায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ করছে, এই ধরনের কথা বলছে, এটা কতটা প্রাসঙ্গিক? কি বিষয়ে আটকাবে মুখ্যমন্ত্রীকে তো আটকাবে জনগণ, আটকাবে ভোটের মাধ্যমে আটকাবে। ও এমন আটকাবে। দেখছেন এই কেজরিওয়ালের মুখে কোনো কথা আছে? হেরে যাওয়ার পরে এত পটর করতো, ওর অবস্থা তাই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে, এটা উনি বুঝতে পারছেন। উনি জানেন যতদিন চিফ মিনিস্টার হিসাবে আছেন ওই একটা থাকে না, একটা ইমিউনিটির জায়গা তৈরি হয়ে আছে। কোনো ইমিউনিটি যদিও সেই অর্থে নেই, কিন্তু একটা বছর যেতে দিন, সরকারটাও থাকবে না, ওনাকে জেলে যেতে হবে। উনি যা পাপ করছেন, যা চুরি করছেন, যেভাবে মানুষের সাথে তঞ্চকতা করছেন, যেভাবে হিন্দু সনাতনীদের সাথে যেভাবে মানে তাদেরকে প্রতারিত করছে প্রতিনিয়ত, ওনাকে জেলে যেতে হবে। আর যেভাবে মোল্লাদেরকে যেভাবে মাথায় তুলছেন, ঠিক জিনিস করছেন না। মুখ্যমন্ত্রী যতই বলুন ব্রাহ্মণবাড়ির মেয়ে, কিন্তু মুখ্যমন্ত্রীর যে কার্যকলাপ একজন জেহাদির থেকে কোনো অংশে কম না। এই রাজ্যে জঙ্গিদেরকে তিনি লালন পালন করছেন। এই রাজ্যে তিনি দিনের পর দিন একটার পর একটা, এই যে বলছেন না বাংলাদেশের ঘটনা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন, যে কোনো দিন পশ্চিমবঙ্গে দ্বিতীয় বাংলাদেশের মতন ঘটনা ঘটে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই জায়গাগুলো আমরা দেখি, বিভিন্ন জায়গাগুলো খিদিরপুর, মেটিয়াবুরুজ, এই পুজোতে আমরা দেখেছি তো, দুর্গা পুজোতে এত বড় সাহস হয়ে গেছে এদের, বলছে মূর্তি ভেঙে দেবে। ভেঙে তো দিয়েওছে বিভিন্ন, আমি মেটিয়াবুরুজের কথা বলছি, অন্যান্য বিভিন্ন জায়গায় ভেঙেছে। বিসর্জনের দিন মূর্তি ভেঙেছে, পুজো চলাকালীন মূর্তি ভেঙেছে, দুর্গা পুজোতে ভেঙেছে, কালী পুজোতে ভেঙেছে, সরস্বতী পুজোতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, বিভিন্ন জায়গাতে মূর্তি ভেঙেছে। আমি বলছি এই সাহসটা তারা পায় কোত্থেকে? হিন্দুদের এই কথা বলতে গেলে সাম্প্রদায়িক হয়ে যাবে, আর মুসলমানদেরকে দিনের পর দিন মাথায় তুলে নাচানাচি করবে, তারা সাম্প্রদায়িক হবে না, তারা তখন ধর্মনিরপেক্ষ। আমরা বলছি জুতো মারি ওই সাম্প্রদায়িকতার, ওই ধর্মনিরপেক্ষতার মুখে, জুতো মারি ওই ধর্মনিরপেক্ষতার মুখে। যে ধর্মনিরপেক্ষতা করতে গেলে শুধুমাত্র মোল্লাদের মাথায় তুলে নিয়ে নাচতে হবে, সেই ধর্মনিরপেক্ষতার মুখে জুতো মারি। মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই জেহাদি বাচ্চাদের সব উস্কানি দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি বাচ্চাদের উস্কানি দিচ্ছেন এবং বলছেন যে যাও রাস্তায় বেরো, রাস্তায় বেরিয়ে সনাতনীদের উপরে আক্রমণ করো। শুভেন্দু অধিকারী সনাতনীদের তো অন্যতম, বাংলায় এই মুহূর্তে সনাতনীদের চোখের নয়নের মণি, তার উপরে আক্রমণ করা মানে গোটা সনাতনী সমাজকে আক্রমণ করা। মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে বলছেন এই জেহাদি বাচ্চাদের যে যাও রাস্তায় বেরো, সনাতনীদের ধরে মারো কাটো। মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছেন
এই 46-এ যখন কলকাতায় ক্যালকাটা কিলিংস গ্রেট ক্যালকাটা কিলিংস যখন হয়েছিল, তখন কলকাতায় একজন মানুষ সেই সময় বেরিয়ে এসেছিলেন যার নাম গোপাল মুখোপাধ্যায়। পরবর্তীকালে সিপিএমের বিভিন্ন তাদের আদব কায়দা ওটাকে গোপাল পাঁঠা বলে পরিচিত করা হয়েছিল। যেমন লোকটা মানে হয়তো মানুষই নয়, হয়তো পাঁঠা। তো এটা সিপিএমের কার্যকলাপ এই ধরনের বিষয়গুলো অপপ্রচার করে এগুলো করা। তো সেই গোপালবাবু একটা সময় কলকাতায় ছিলেন, যে সেই সময় ওই জেহাদি বাচ্চাদের ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তো সময় আসুক, মমতা বন্দ্যোপাধ্যায় যত জেহাদি বাচ্চাদের উস্কানি দিক না কেন, একটা জিনিস মাথায় রাখা উচিত, তারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে 40%ও হয়, 60% কিন্তু এখনও সনাতনী যারা মানুষজন যারা রয়েছে, তারা যদি রাস্তায় নামে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। চৈতন্য মহাপ্রভুর গ্রাম, সেখানে তো হরিনাম সংকীর্তন হবে, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার। সেখানে বলছে গান বাজনা করা যাবে না। মানে আমি বলছি, জেহাদি বাচ্চারা এমন ভেবেছে যেন এটা তাদের বাপ চোদ্দ পুরুষের সম্পত্তি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা যেন মানে জান্নাত মনে করছে, তাদের কথা অনুযায়ী এটাকে জান্নাত মনে করছে। অত আনন্দে নাচার কোনো কিচ্ছু নেই। 26 সালের পরে হিন্দুদের সরকার এই রাজ্যে হবে, সনাতনীদের সরকার এই রাজ্যে হবে, আর প্রত্যেক কটা হিসাব তারা ইঞ্চিতে বুঝতে পারবে। যে হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভর সাথে তুলনা করে, তাকে নিয়ে আর যত কম বলা যায় তত ভালো। একটা 144 বছর পরে একটা পুণ্যতিথি, একটা পুণ্য লগ্ন, যেই সময় হাজারো লক্ষ কোটি মানুষ, প্রায় 52-53 কোটি মানুষ এখনো অবধি তাদের ফুটফল হয়েছে ওখানে, সেই জায়গায় দাঁড়িয়ে এতগুলো মানুষ তাদের আস্থা বিশ্বাসের উপর এই জায়গায় যাচ্ছেন, করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃত্যু কুম্ভ। দেখুন, এ তো প্রথম নয় যে এরকম কুম্ভে থেকে এই একটা বৃহৎ আয়োজন হয়েছে। সেখানে এর আগেও এরকম এমন হয়েছে, একটা কুম্ভতে প্রায় 500 জন মারা গেছিলেন। আমি যদি খুব ভুল না বলি, আমি মানে উইদাউট রেফারিং টু সার্টেন থিংস আমি তো কখনো কথা বলি না, আমি সবসময় তথ্য দিয়েই বলার চেষ্টা করি। এটা তো আজকের কথা নয় যে ভারতবর্ষে এটা প্রথম হলো। আমরা কখনোই বলছি না এটা কাম্য, কখনোই কাম্য না। এটাকে যদি এড়ানো যেতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু এত বড় একটা আয়োজন, প্রত্যেক কটা মানুষ যারা ঘুরে এসছে, তৃণমূলের যারা নেতা নেত্রীরা ঘুরে এসছেন, রচনা বন্দ্যোপাধ্যায় ঘুরে এসছেন, কুম্ভর ভূয়সী প্রশংসা করেছেন। যারা তৃণমূলের এই যে ছবি দেখাচ্ছে, দেখুন কুম্ভ চান করছে কে, দেবাশিস কুমার, তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। তো এরা সবাই নিজেরা গিয়ে ঘুরে এসেছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো আমি জাস্ট একটা জিনিস তোমাকে যেটা দেখানোর জন্য যেটা বলছিলাম, সেটা হচ্ছে এই কুম্ভতেই আলটিমেটলি যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে এই যে তথ্য দিয়ে যেটা বলার আমি তোমাকে প্রথমেই যেটা বললাম, সেটা হচ্ছে এ তো প্রথম নয় যে আজকে এই ঘটনার জিনিসগুলো ঘটেছে। এই কুম্ভতেই বহু মানুষ মারা গেছে। আমি বলছি এই মারা যাওয়ার ঘটনাগুলো কোনোটাই কাম্য না, বা কোনোটাই ঘটুক, এটা আমরা কেউ চাই না। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো কারুর জন্য নয়। 1990 সালে পদদলিত হয়ে মৃত্যু হয়েছিল 1426 জনের। 97 সালে অগ্নিকাণ্ড হয়েছিল, 343 জন মারা গেছিল। 2006 সাল 364 জনের মৃত্যু হয়েছিল। 2015 সাল পদদলিত হয়ে আনুমানিক 2400 জনের মৃত্যু হয়েছিল। তো এটা তো আমি বলছি যে আজকে এই ধরনের একটা বৃহৎ আয়োজনে, কিন্তু আমি বলছি সরকারের তুমি দৃষ্টিভঙ্গিটা দেখো, প্রত্যেক কটা যারা মারা গেছে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা করে দিয়েছে। এটা কোনো সরকার আজ অবধি করেনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চোখে জল চলে এসছে কথাটা বলার জন্য। প্রত্যেক কটা মানুষ, আমি ব্যক্তিগত স্তরে তোমাকে বলছি, যে কটা মানুষ গেছে কুম্ভে সবাই বলেছে এর থেকে ভালো আয়োজন কিছু হতে পারে না। গোটা শহরে কোনো ময়লা নেই, নোংরা নেই, দুর্গন্ধ নেই, কিচ্ছু নেই, এবং এত সুন্দর আয়োজনের পরেও তারপর হয়েছে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বলছেন মৃত্যু কুম্ভ। তাই আমি বারবার করে বলছি, যে মুখ্যমন্ত্রী কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারে, সেই মুখ্যমন্ত্রী সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। যোগী আদিত্যনাথ যেটা কথা বলেছিলেন, বাটেঙ্গে তো কাটেঙ্গে। আমরা যারা হিন্দুরা, যারা বিভিন্ন মানে ভাগে বিভক্ত, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ শূদ্র, কেউ এই সমস্ত সব ভুলে গিয়ে, জনজাতি উপজাতি সব ভুলে গিয়ে হিন্দুরা এক, হিন্দুরা ঐক্যবদ্ধ, এই জায়গাটা আমাদের আগামী দিন পশ্চিমবঙ্গেও এই একই জিনিস হবে। এবং দেখতে পারবেন যে ঐক্যবদ্ধ হিন্দুদের ক্ষমতা কতটা। কারণ আমরা জানি, আমরা যদি এক না হতে পারি, আমরা কিন্তু এদের দ্বারা পদদলিত হয়ে যাব। কারণ এদের সংখ্যা যেভাবে বাড়ছে, যেভাবে মুখ্যমন্ত্রী বলুন বা বিভিন্ন জায়গাতে এই জেহাদিদের অনুপ্রেরণা, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দল তো আছে, কংগ্রেস যেমন কেন্দ্রীয় স্তরে দিচ্ছে, এখানে যেমন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন,
তো এরা যেভাবে মাথায় তোল্লাই দিয়ে এদেরকে তুলছে, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে মুশকিল। এই যে ঐক্যবদ্ধ ছিলাম বলে আজকে মহারাষ্ট্রের রেজাল্ট দেখুন, বাটেঙ্গে তো কাটেঙ্গে যে কথা বলেছেন যোগী আদিত্যনাথ, আমরা বিভক্ত হয়ে গেলে আমাদেরকে কেটে দেবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ওদের বাপচোদ্দ পুরুষের ক্ষমতা হবে না আমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার। এটাই আগামী দিনের ভবিতব্য। ঐক্যবদ্ধ থাকতে হবে, সমস্ত বিভেদ বিভাজন ভুলে গিয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মাটিকে রক্ষা করতে, নিজেদের দেশকে রক্ষা করতে, নিজেদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে।